Now we'll go the next session, session number 9 and invited lecture 4. এই সেশনে আমাদের চেয়ার করার কথা ছিল প্রফেসর সাইফুল্লাহ, কিন্তু উনি এখনো পর্যন্ত আসতে পারেনি। তো আই উইল রিকোয়েস্ট ডক্টর ইপসিতা হালদার, Associate Professor in Jadavpur University, to chair the session. And I would welcome Dr. Mrinmoy Pramanik, and I would request him also to come here. And at the same time, I would request Dr. Abu Saleh to welcome Dr. Mrinmoy Pramanik. Now I would request Sabina Sohail ma'am to introduce today's chair, this session. Dr. Ipsita Haldar is Associate Professor of Comparative Literature at Jadavpur University. Her first monograph, Reclaiming Karbala, Nation, Islam and Literature of the Bengali Muslim, is on Muslim culture, nationalism in colonial Bengal. She researches and publishes on the Moharam complex and Shia's identity formation in Bengal. And Shia's identity formation in Bengal. Part of her research have been done with grants from India Foundation for the Arts, Bangalore, and the Center for the Study of Development Societies, Delhi. She was the visiting fellow at the Max Weber College, University of Airport, and at the School of Oriental and African Studies, University of London. She has edited and co-translated an anthology of short stories by Abul Bashar titled The Open-Winged Scorpion and Other Stories. Thank you. So today's speaker is Dr. Mrinmoy Pramanik. Dr. Mrinmoy Pramanik is the Head and Assistant Professor, Department of Competitive Indian Language and Literature, University of Calcutta. He did his PhD in comparative literature and MPhil in translation studies from University of Hyderabad. So I welcome again Dr. Mrinmoy Pramanik. Over to the chair. Can I add on to something to this? It's a very short bio of Dr. Mrinmoy Pramanik, but he has done prolific work, especially in the field of Bengali study, in the field of Islamic Bengal, and also he has been researching on comparative literature and world literature extensively. So with that, over to you. আমি প্রথমেই ধন্যবাদ জানাই বেসের আয়োজকদের আজকে আমাকে এই মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি খুবই কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই ইপসিতা দিকে এরকম একটা ইন্ট্রোডাকশন অ্যাড করার জন্য। কিন্তু সেটা আমার জন্য খুব আনন্দের এবং অনুপ্রেরণার, কিন্তু আমি তার দাবিদার নই। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো ঠিক করেছি সেটা হচ্ছে যে মুসলিম সাহিত্য সমাজ এবং বাঙালির মনন চর্চা। এই বিষয়টাই যে আমি খুব বেশি গবেষণা করেছি বা প্রচুর পড়াশোনা করেছি এরকম নয়। এই বিষয়টাই আমি কিভাবে পৌঁছলাম সেইটা বলে আমি এই বিষয়টার মধ্যে ঢোকার চেষ্টা করব। আমি শেষ 1 বছর আমার একটা গবেষণা প্রকল্প চলছে, সেটা আরো 1 বছর চলবে, তার মধ্যে আমাকে শেষ করতে হবে। তো সেই গবেষণা প্রকল্পে আমি যে কাজটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ক্যালকাটা প্রেসিডেন্সিতে কলোনিয়াল বেঙ্গলে কিভাবে ইন্ডিয়ান লিটারেচার, ভারতীয় সাহিত্যের চর্চা এবং সমৃদ্ধি শুরু হচ্ছে। সেইটা করতে গিয়ে যেমন প্রাতিষ্ঠানিক উদ্যোগগুলো দেখার প্রয়োজন হচ্ছে, অন্যদিকে বিভিন্ন যে লার্নেড সোসাইটিস গুলো রয়েছে আর কি,
সেই তাদের অবদান বা বিভিন্ন পত্র পত্রিকার গোষ্ঠী, সেটা এশিয়াটিক সোসাইটি, বঙ্গীয় সাহিত্য পরিষদ বা জয়কৃষ্ণ লাইব্রেরির মতো সংগঠনও হতে পারে বা পত্র পত্রিকার গোষ্ঠীও হতে পারে। ফলত এই চিন্তার একটা ইতিহাসকে ধরাটাও ওই কাজের জন্য খুব দরকার বলে কাজ করতে করতে মনে হলো। অন্যদিকে যেমন একটা রয়েছে ম্যানুস্ক্রিপ্ট। তো যখন ম্যানুস্ক্রিপ্ট, লার্নেড সোসাইটি এইগুলো আমার কাজের মধ্যে চলে এলো, তখন আমি দেখলাম যে আমার কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মুসলিম সাহিত্য সমাজ এবং তাদের পত্রিকা শিখা। তাদের অনেকগুলো পত্রিকায় প্রকাশিত হতো, 3টে পত্রিকা প্রকাশিত হতো, কিন্তু তার মধ্যে তাদের মুখপত্র ছিল শিখা। তো এই শিখা পত্রিকার মধ্যে দিয়ে 19বিংশ শতাব্দীর শেষ এবং 20 শতকের শুরুতে যে বাঙালির মধ্যে পরিচয় নির্মাণের একটা সংকট দেখা দেয় এবং তা নিয়ে একটা উদ্বেগ তৈরি হয়। সেই উদ্বেগটা ধরা পড়ছে শিখার বিভিন্ন লেখালেখির মধ্যে। শুধু লেখালেখির মধ্যে নয়, সভাপতির অভিভাষণ ইত্যাদি যা রয়েছে তার মধ্যেও। শিখার পুরনো কয়েকটা সংখ্যা ইত্যাদি এগুলো আমি দেখছিলাম লাইব্রেরি থেকে, কিন্তু সবগুলো আমি পাইনি। কিন্তু তারপরে আমি দেখলাম যে একটা চমৎকার কাজ ছোঁয়া থেকে হয়েছে, বুলবুল আহমেদ করেছেন। সেই বইটা আমি আপনাদেরকে দেখার জন্য এনেছি, কারণ এই সংগ্রহটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। আপনারা কেউ আগ্রহী হলে মুসলিম সাহিত্য সমাজ বিষয়ে তারা এই বইটা সংগ্রহ করতে পারেন। বুলবুল আহমেদ এই কাজটা করেছেন। শিখার খুব বেশি সংখ্যা বেরোয়নি, 5-6টা সংখ্যা বেরিয়েছিল এবং মুসলিম সাহিত্য সমাজ মাত্র 10 বছরের জন্য ছিল। 1926-19 জানুয়ারি মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় ঢাকার কিছু শিক্ষক এবং ছাত্রছাত্রীদের উদ্যোগে। আর 1927 এই মুসলিম সাহিত্য সমাজের যাত্রা শেষ হয়। মুসলিম সাহিত্য সমাজের শেষ যে সাহিত্য সভা হয়, সেই সাহিত্য সভায় সভাপতিত্ব করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর যে সভাপতির অভিভাষণ সেই সভায় তিনি রাখেন, সেই অভিভাষণে তিনি যা বলেন, একটা দীর্ঘ অভিভাষণ, সেই দীর্ঘ অভিভাষণে তিনি যা বলেন সেইটা আর কিছুই নয়, শিখা বা মুসলিম সাহিত্য সমাজের 10 বছরের কার্যক্রমের মধ্যে যে উদ্বেগ দেখা দিয়েছিল সেই উদ্বেগের প্রকাশ। সেটা শরৎচন্দ্রের মধ্যেও, শরৎচন্দ্র সেই বিষয়টাকে অ্যাড্রেস করেছিলেন। শরৎচন্দ্র এই বিষয়ে পৌঁছানোর আগে যখন তিনি অভিভাষণ দিচ্ছেন আর কি, এই অভিবেশনে পৌঁছানোর আগে একটা ছোট্ট চিঠি তিনি বুলবুলে লিখেছিলেন এবং সেই চিঠিকে কেন্দ্র করে নানাবিধ বিতর্ক ইত্যাদি তৈরি হয়। যেখানে একদল বলে যে হিন্দু মুসলিম দুটো ধর্ম বা ধর্ম সম্প্রদায়ের মানুষ এত আলাদা সাংস্কৃতিক ঐতিহ্য থেকে আসছে যে তাদের মধ্যে মিল হওয়ার বা মিলনের খুব একটা সম্ভাবনা নেই। যেটা হতে পারে সেটা একটা নেগোসিয়েশন হতে পারে, এর বেশি কিছু হতে পারে না। অন্যদিক থেকে এস ওয়াজেদ আলীর মতো যারা স্কলার ছিলেন, পণ্ডিত ব্যক্তি ছিলেন, তারা বলছেন যে এটা খুব আনন্দের যে শরৎচন্দ্রের মতো এত বড় সাহিত্যিক তিনি এই বিষয়টিকে অ্যাড্রেস করছেন, কিন্তু এস ওয়াজেদ আলীর মনে হয়েছিল যে শরৎচন্দ্রের মধ্যে মুসলিম সম্প্রদায়ের প্রতি সহমর্মিতার কিঞ্চিত অভাব দেখা গেছে। তো এই যে সমস্ত সমালোচনা হচ্ছে, এই সমালোচনাগুলোর উত্তর শরৎচন্দ্র তার অভিভাষণে দিচ্ছেন এবং শরৎচন্দ্র ভীষণ ভাবে একেবারে স্থিতধী ছিলেন। তার ভীষণ বিশ্বাস ছিল যে এই যে আমরা বারবার হিন্দু মুসলিম সম্প্রীতি, মিলন ইত্যাদির কথা বলছি এবং মনে হচ্ছে যে এটা খুব একটা জটিল প্রক্রিয়া, অনেক দূরের পথ, শরৎচন্দ্র বলছেন যে এইভাবে এই বিষয়টাকে ভাবার দরকারই নেই। এই বিষয়টাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে ভাষার দিক থেকে এবং সাহিত্যের দিক থেকে। এই যে শরৎচন্দ্র কথা বলছেন যে মিলনের পথ যদি কিছু থাকে তাহলে সেটা ভাষা ও সাহিত্য, এই যে শরৎচন্দ্র কথাটা বলছেন, এই কথাটা শিখা এবং মুসলিম সাহিত্য সমাজ একেবারে প্রথম থেকে বলছে। মুসলিম সাহিত্য সমাজে যারা কর্তা ব্যক্তি ছিলেন, আবুল হোসেন ছিলেন, কাজী আব্দুল ওদুদ ছিলেন, কাজী মোতাহার হোসেন ছিলেন, তো তারা এবং প্রথম মিটিং থেকেই একেবারে যখন আলোচনা শুরু হয় তখন থেকেই কিন্তু ভাষা এবং সাহিত্যের
দিকটার প্রতি বিশেষভাবে নজর দেওয়া হয়েছিল। তাদের মনে হচ্ছিল যে রাজনীতির প্রসঙ্গ বা আমরা যদি এই মৈত্রীর জন্য মিছিল করি, মৈত্রীর জন্য সভা সমিতি নানা কিছু করতে থাকি, তাহলে দুটো সম্প্রদায়ের মধ্যে এমন একটা সচেতনতা এবং সেই সচেতনতাও তো আমাদের মধ্যে এমন একটা স্বাতন্ত্র্য তৈরি করে, এমন একটা কি বলবো, এমন কিছু ডিফারেন্স তৈরি করে, পার্থক্য বা স্বতন্ত্রতা তৈরি করে, যার ফলে মিলনের ক্ষেত্রে সমস্যা হয়। তারা এই দিকগুলো বলছেন না, তারা বলছেন ভাষা সাহিত্যের কথা। তারা বলছেন যে আমাদের সমস্যাটা কি হলো, মুসলিম সমাজের কাছে সমস্যাটা কি হলো, যে আমরা শরীফ হতে গিয়ে উর্দুকে গ্রহণ করতে শুরু করলাম, আর কাফের বলে ইংরেজিকে পরিত্যাগ করতে শুরু করলাম। এবার এই যে উর্দুকে শরীফ হতে গিয়ে গ্রহণ করা এবং কাফের বলে ইংরেজিকে প্রত্যাখ্যান করা, এর মাঝখানে এবার বাঙালি মুসলমান সে নিজেকে কোথায় দাঁড় করাবে। এবার এইটা শুধু কিন্তু বাঙালি মুসলমানের সংকটের প্রশ্ন নয়। আমরা যদি দেখি একেবারে জাতীয় কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে 19বিংশ শতাব্দীর বিশেষত শেষ দশক থেকে যদি আমরা ইতিহাসটা দেখি, তাহলে আমরা দেখব যে এই আত্মপরিচয়ের সংকট, বিশেষত বাঙালির আত্মপরিচয়ের সংকট, কারণ বাঙালি তো অন্যান্য প্রদেশের অন্যান্য কমিউনিটিগুলোর মতো এত পুরনো নয়, তামিলের মতো পুরনো নয়, সে কন্নড়ের মতো পুরনো নয়, তেলুগুর মতো পুরনো নয়, তার বাঙালির ক্লাসিক্যাল ডান্স নেই সেই অর্থে। গৌড়ীয় নৃত্য তো অনেক পরে, অনেক তর্কাতর্কির পর গৌড়ীয় নৃত্যকে ক্লাসিক্যাল ডান্স হিসেবে দাঁড় করানো, বা ক্লাসিক্যাল সঙ্গীত সেইভাবে নেই, এবং বাঙালির ইতিহাস নেই ইত্যাদি। এই তো একটা সংশয়, দ্বিধা, এই জায়গাগুলো ছিলই। এবং এর ফল কি হচ্ছে, যখন প্রবাসীর মতো পত্রিকা প্রকাশিত হচ্ছে, সেই প্রবাসী পত্রিকায় আমরা দেখব যে কোথায় বাঙালি রয়েছে, ভারতের বিভিন্ন প্রান্তে কোথায় কোথায় বাঙালি রয়েছে এবং ভারতের বাইরে কোথায় কোথায় বাঙালি রয়েছে, তার ইতিহাস রচনা করতে হবে। তার ইতিহাস রচনা করলে প্রবাসী পক্ষ থেকে সুবর্ণ পদক দেওয়া হবে। এবার এই যে প্রবাসী এবং বাঙালির ইতিহাস রচনা করার একটা প্রকল্প একেবারে 20 শতকের শুরুর দিক থেকে দেখা যাচ্ছে, সেইটা কিন্তু আমরা 20 শতকের শুরুর দিক থেকে অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যেও দেখতে পাবো, বিশেষত দলিত সম্প্রদায়ের মধ্যে। তাদের যে বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে, ধরা যাক নমশূদ্র শহীদ পত্রিকা, তিলি জাতি পত্রিকা, তারপরে এরকম অসংখ্য পত্রিকা। এই পত্রিকাগুলো সব পাওয়া যায় না, কিছু কিছু আমি সংখ্যা যা পেয়েছিলাম বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সংগ্রহ করেছিলাম, সেটাও এই প্রত্যেকটা পত্রিকার একটা একটা করে সংখ্যা আমি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পেয়েছিলাম। কিন্তু ওই যে একটা একটা করে সংখ্যা পেয়েছিলাম, তাতে যে ভূমিকা বা দু একটা লেখা ছিল, সেইটা থেকে আমরা বুঝতে পারি যে এই যে উচ্চবর্ণের হিন্দুর মধ্যে, হিন্দু বাঙালির মধ্যে একটা জাতি পরিচয় নির্মাণের উদগ্র চেষ্টা দেখা যাচ্ছে, সেইটা কিন্তু প্রভাবিত করছে নিম্নবর্ণের হিন্দুকেও। নিম্নবর্ণের হিন্দুও এই যে বিভিন্ন জাতির নাম দিয়ে পত্রিকা তৈরি হচ্ছে, তার কারণ সে জাতি ইতিহাসকে রচনা করতে চেষ্টা করছে। জাতি ইতিহাসকে রচনা, ইতিহাস রচনা করা মানে তো তার পরিচয়কে প্রতিষ্ঠিত করা ইত্যাদি। কিন্তু এই উচ্চবর্ণের হিন্দু বাঙালির মধ্যেও আত্মপরিচয়ের একটা সংকট ছিল, যেটা আমরা খুব চমৎকারভাবে বুঝতে পারি। প্রমথ চৌধুরীর একটি প্রবন্ধ রয়েছে, সেই প্রবন্ধটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, মানে ঐতিহাসিক প্রবন্ধ বলে মনে হয় আমার। কেন ঐতিহাসিক প্রবন্ধ বলি, তার কারণ এই প্রবন্ধের মধ্যে থেকে একটা ডিসিপ্লিনের অভিমুখ উন্মোচিত হতে পারে। 1911 সালে প্রমথ চৌধুরী একটা প্রবন্ধ লিখছেন, সেই প্রবন্ধের নাম হচ্ছে তর্জমা। সেই প্রবন্ধে প্রমথ চৌধুরী কি বলছেন, সাংঘাতিক একটা কথা বলছেন। উনি বলছেন যে আমাদের এই যুগ সত্য যুগও নয়, কলিযুগও নয়, আমাদের এই যুগ হচ্ছে তর্জমার যুগ। খুব খুব গুরুত্বপূর্ণ। 1911 সালে উনি বলছেন যে আমাদের এই যুগ ট্রান্সলেশনের যুগ, সত্য যুগ নয়, কলিযুগ নয়। কেন ট্রান্সলেশনের যুগ উনি বললেন? উনি বললেন যে এই যে অনুবাদের মধ্যে দিয়ে আসলে বাঙালির জাতি পরিচয় তৈরি হতে পারে। কেন অনুবাদের মধ্যে দিয়ে বাঙালির জাতি পরিচয় তৈরি হবে? তার কারণ হচ্ছে, উনি বলছেন যে বারবার আমরা প্রাচীনকে সমর্থন করতে গিয়ে আধুনিককে অস্বীকার করেছি। মানে আমরা বলতে গেছি বেদের যুগ ভালো, সংস্কৃত ভালো, এটা বলতে গিয়ে আমরা ইউরোপকে প্রত্যাখ্যান করেছি। দেখুন, শিক্ষায় মুসলিম সাহিত্য সমাজ 1920 দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হলো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার পর কলকাতা এবং ঢাকার একটা সাংস্কৃতিক এবং মেধাবী যোগাযোগ খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হলো, সেটা ঠিকই। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা সংকট তো ছিল যে উর্দু কতটা
রাষ্ট্রশক্তি দখল করবে বা উর্দু ভাষা এবং তার রাজনৈতিক ক্ষমতাকে কেন্দ্র করে বাঙালি দ্বিধা বিভক্ত হবে কিনা, তারপরে দেশভাগ হবে কিনা, বাঙালির মনন চর্চার অধিকার এবং রাজনৈতিক অধিকার উর্দু কেন্দ্রিক হবে কিনা, এইটাও তৈরি হয়েছে 1921-এর পর থেকে। কিন্তু সেই সময় থেকে আবার অন্যদিকে সোনার বাংলার কল্পনাও হচ্ছে, যে সোনার বাংলাকে পরবর্তী কয়েক দশক ধরে অনুসন্ধান করা হবে, কিন্তু মানে সেই অর্থে আর সোনার বাংলাকে পাওয়া যাবে না, কিন্তু সোনার বাংলা একটা কল্পনার মধ্যে থাকবে। এইবার এই যে মুসলিম সাহিত্য সমাজ তারা কি বলছে, তারা প্রথম থেকেই তারা বলছে যে এই সমস্যাটা আমাদের মধ্যে তৈরি হচ্ছে, যে আমরা শরীফ হতে গিয়ে উর্দুর কাছে যাচ্ছি এবং কাফের বলে ইংরেজিকে প্রত্যাখ্যান করছি। প্রমথ চৌধুরী বলছেন যে আমরা কোন সংকটের মধ্যে দাঁড়িয়ে আছি, আমরা প্রাচীনের প্রশংসা করতে গিয়ে আধুনিককে প্রত্যাখ্যান করছি এবং আধুনিককে গ্রহণ করতে গিয়ে প্রাচীনকে তীব্র সমালোচনা করছি। প্রমথ চৌধুরী বলছেন যে আমরা সংস্কৃত শিখেছি, শিখে ইংরেজি প্রত্যাখ্যান করেছি, ইংরেজি শিখে সংস্কৃতকে প্রত্যাখ্যান করেছি। মুশকিলটা হচ্ছে এর কোনো জায়গার মধ্যে বাঙালি নেই, না সংস্কৃতের মধ্যে বাঙালি আছে, না ইংরেজির মধ্যে বাঙালি আছে। এবার উনি বলছেন যে কিন্তু কি করব, সংস্কৃতকেও প্রত্যাখ্যান করতে পারবো না, ইংরেজিকেও প্রত্যাখ্যান করতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের অনুবাদ করতে হবে। অনুবাদ করা ছাড়া বাঙালি একটা জাতি হিসেবে দাঁড়াবে না। তাহলে এই অনুবাদটা কিসের অনুবাদ? এই অনুবাদটা চেতনার অনুবাদ, এই অনুবাদটা মননের অনুবাদ, শুধু একেবারে টেক্সচুয়াল অনুবাদের কথা তো নয়। এই অনুবাদটা সংস্কৃতির অনুবাদ, সভ্যতার অনুবাদ, তার কথা উনি বলছেন। উনি বলছেন যে এই যে আমাদের অনেক সময় যে উপনিষদের তত্ত্ব আমাদের বুঝতে অসুবিধা হয় না। কেন বুঝতে অসুবিধা হয় না? কারণ সেই উপনিষদের তত্ত্ব বহুদিন ধরে বাউলের গানের মধ্যে দিয়ে ধীরে 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 বাংলার সমস্ত প্রান্তের মানুষের কাছে পৌঁছে গেছে, ফলত তার একটা সরলীকৃত পাঠ আমরা পেয়েছি, ফলত আমরা বুঝতে পারি। সেই জন্য এই যে অনুবাদের প্রক্রিয়া, এই অনুবাদের প্রক্রিয়াটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। শিক্ষাতেও মুসলিম সাহিত্য সমাজের পক্ষ থেকে বারবার এই কথাটা উঠে আসছে যে যে সমস্ত সাহিত্য পড়ে আমরা গভীর রস লাভ করেছি, আমাদের পরিতৃপ্তি ঘটেছে, সেটা সোনাভানের কাহিনী হতে পারে, সেটা তুতিনামা হতে পারে, সেটা আরব্য রজনীর গল্প হতে পারে, কিন্তু আমাদের শুধু এই সমস্ত সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। কারণ এই সমস্ত সাহিত্য দিয়ে বিশ্বের মনন তৈরি হচ্ছে না, এবং শুধুমাত্র যদি আমরা এই সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ থাকি তাহলে বিশ্বের সঙ্গে আমাদের যে সংযোগ স্থাপন, সেই সংযোগ স্থাপনের জায়গাটাও তৈরি হবে না, এবং অন্যদিকে বাঙালি হিসেবে আমরা কখনো নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো না। ফলত বাঙালি হিসেবে আমাদের নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে কি করতে হবে? সাহিত্যের নিরন্তর অনুবাদ করতে হবে, সাহিত্যের নিরন্তর অনুবাদ বাংলাতে হবে, এবং আমাদের বাংলায় সাহিত্য রচনা করতে হবে। এই যে সাহিত্য রচনা করতে পারি আমি, লিখনের অধিকার আমার আছে, এই বোধটা আমাদের মধ্যে আরোপ করতে হবে, এবং এর একটা সূচনা হতে পারে অনুবাদের মধ্যে দিয়ে, যে কারণে মুসলিম সাহিত্য সমাজের যারা সদস্য রয়েছেন তাদেরকে তারা অনুরোধ করছে। 1929-এ যে সভা হচ্ছে, সেই সভা থেকে যে রেজলিউশন নেওয়া হচ্ছে, সেই রেজলিউশনে তারা অনুরোধ করছেন যে আপনারা কি করবেন, আপনারা অনুবাদ করবেন, আপনারা বাংলার গ্রামে গ্রামে গ্রন্থাগার স্থাপন করবেন, বা যত ছোট আকারেই হোক না কেন বইপত্র নিয়ে যাবেন, এবং আরেকটা খুব মজার জিনিস বলা হচ্ছে যে আপনারা কোরআন যত বেশি সম্ভব বাংলার নরনারীদের কাছে নিয়ে যাবেন, সেই নরনারী হিন্দু হোক বা মুসলিম। নজরুল চট্টগ্রাম সাহিত্য সভায় যখন সভাপতির বক্তৃতা দিচ্ছেন, তখন নজরুল একটা আক্ষেপ প্রকাশ করছে। সেই আক্ষেপের মধ্যে কি ছিল, যে না আমাদের এই যে এত সাম্প্রদায়িক সংকট এই সময় কেন হচ্ছে, তার কারণ হিন্দু আর মুসলমানকে বোঝে না, এবং হিন্দু মুসলমানকে তাচ্ছিল্য করে। কেন তাচ্ছিল্য করে? তার কারণ হিন্দু মনে করে না যে এখনকার মুসলমানের দেওয়ার কিছু আছে, জ্ঞানতাত্ত্বিকভাবে দেওয়ার কিছু আছে, কিন্তু মধ্যযুগে এটা ছিল না। কেন মধ্যযুগে এটা ছিল না? নজরুলের বক্তব্য হচ্ছে যে তার কারণ তখন হিন্দুরা প্রচুর পরিমাণে ফার্সি শিখত, এবং ফার্সি শিখত বলে হিন্দুরা জানতো যে ইসলামিক দেশ, জাতি, গোষ্ঠী বা সেই ভৌগোলিক অঞ্চলের মধ্যে জ্ঞান চর্চার কি সংস্কৃতি রয়েছে সেটা জানতো, কিন্তু আধুনিক হিন্দু সেটা বুঝতে পারে না। এবং এর পিছনে উনি বলছেন যে এর পিছনে মুসলিমদেরও দায় আছে, তার কারণ মুসলিমরাও তাদের এই জ্ঞান চর্চার ভান্ডার নিয়ে কখনো তাদের কাছে যায়নি, ফলত পাশাপাশি থাকলেও একটা অনতিক্রম্য ব্যবধান তৈরি হয়েছে। মুসলিম সাহিত্য সমাজ যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, তারাও এই কথা বলছেন যে
আমাদের উভয়ের পক্ষেই, মানে এক পক্ষের ঔদাসীন্য রয়েছে আর এক পক্ষের অসচেতনতা রয়েছে, এর ফলে একটা এমন ব্যবধান তৈরি হয়েছে যে ব্যবধানটা দূর করার জন্য আমাদের সাধারণ ভাষা তৈরি হয়। এই সাধারণ ভাষা তৈরি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা বাংলা সাহিত্যের ক্ষেত্রেও দেখতে পাবো যে রবীন্দ্রনাথ বারবার বাংলা ব্যাকরণকে বিসংস্কৃতায়নের চেষ্টা করেছিলেন, ডিসংস্কৃতাইজেশন করার চেষ্টা করেছিলেন। কিন্তু রবীন্দ্রনাথের শিষ্য যারা, বিশেষত সুনীতিবাবুর মতো মানুষ, তারা কিন্তু রবীন্দ্রনাথের পথে হাঁটেননি। তারা আবার ওই সংস্কৃতপন্থী একটা ব্যাকরণ নির্মাণের পথেই চলে এসেছেন। এবং আমাদের খুব যদি আমরা লক্ষ্য করি বাংলা সাহিত্যের ইতিহাস, তাহলে আমরা দেখব যে বুদ্ধদেব বসুর একটা চমৎকার প্রবন্ধ আছে। সেই প্রবন্ধটার কথা আমরা প্রায় সবাই জানি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ও উত্তর সাধক। এবং রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধে বুদ্ধদেব বসু বলছেন যে বাংলার, রবীন্দ্র পরবর্তী যুগের বাংলার স্বাধীন কবিকে, তো বুদ্ধদেব বসু বলছেন যে স্বাধীন কবি হচ্ছেন আসলে নজরুল। নজরুল আর কাউকে অনুকরণ করেননি, নজরুল হচ্ছেন খুব স্বাধীন কবি। নজরুল এই স্বাধীন কবি কিভাবে হলেন, তার কারণ হচ্ছে নজরুল হচ্ছে এমন একটা ভাষা তৈরি করতে চেষ্টা করেছিলেন যে ভাষাটা সার্বিকভাবে বাঙালির ভাষা। সেই ভাষার মধ্যে আরবি ফার্সি শব্দ রয়েছে, সেই ভাষার মধ্যে বাংলা রয়েছে, সংস্কৃত রয়েছে, হিন্দি রয়েছে, ইংরেজি রয়েছে, সমস্ত কিছু রয়েছে। নজরুলের এই যে ভাষা নির্মাণের প্রকল্প, যেভাবে নজরুল ভাষা নির্মাণ করলেন, এই ভাষা নির্মাণের প্রকল্পটা মুসলিম সাহিত্য সমাজের কাছে একটা মডেল হিসেবে উঠে আসছে। মুসলিম সাহিত্য সমাজ কি মনে করছে যে বাঙালি মুসলমান গ্রামে থাকা বা শহর অঞ্চলে যেখানে থাকুক, বিশেষত গ্রামে থাকা, বাংলা যেহেতু গ্রাম প্রধান, গ্রামে থাকা বাঙালি মুসলমানের যে ভাষা, সেই ভাষায় সাহিত্য নেই। ফলত শুধু বটতলা সাহিত্য দিয়ে হবে না, বটতলার কেচ্ছা, বটতলার সাহিত্য, হ্যাঁ, এইটা দিয়ে শুধু হবে না। কারণ বাঙালিকে আবার নতুন করে সাহিত্য লিখতে হবে, বাঙালি মুসলমানকে বিশেষ করে সাহিত্য লিখতে হবে। এবং সে সাহিত্য কোন ভাষায় লিখবে? এই যে আপামর গ্রামের এত মুসলিমের যে ভাষা, যার মধ্যে আরবি ফার্সি শব্দ রয়েছে, সেই ভাষা কে সাহিত্যের মধ্যে নিয়ে আসতে হবে। এবার সেই ভাষাকে সাহিত্যের মধ্যে নিয়ে আসতে গেলে কি সমস্যা হবে? হিন্দুরা সেই ভাষা প্রত্যাখ্যান করবে, তারা বলবে যে এই এত বিদেশি শব্দ ঢুকে যাচ্ছে, দিয়ে কিভাবে ভাষা তৈরি হচ্ছে। মুসলিম সাহিত্য সমাজ বলছেন যে আমাদেরকে এই ভাষাকে গ্রহণযোগ্য করে তোলার জন্য নিরন্তর রস সাহিত্য রচনা করতে হবে। অর্থাৎ আমি আরবি ফার্সি শব্দ ব্যবহার করছি, কিন্তু সেই আরবি ফার্সি শব্দ যখন রসিকের ব্যবহারে সাহিত্যের রসময় ভাষা হয়ে উঠছে, তখন যে কোনো পাঠকই তা গ্রহণ করবে। ফলত আমাদের আলাদাভাবে ভাবার দরকার নেই যে হিন্দু সাহিত্যিক সেই ভাষা গ্রহণ হিন্দু সাহিত্যের পাঠক বা সমালোচক সেই ভাষা গ্রহণ করবে কি করবে না। তাহলে তোমাকে যেটা করতে হবে, যে ভাষাকে তুমি তোমার ভাষা বা তোমার সাহিত্য প্রকাশের মাধ্যম বলে তুমি মনে করছো, সেই ভাষাকে রসময় করতে হবে, রসিকের হাতে সেই ভাষা দিয়ে সাহিত্য রচনা করতে হবে, তাহলে সেই ভাষা সবাই গ্রহণ করবে। এর ফলে যেটা হবে, খুব 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 চমৎকার, এত সচেতন ভাবে এই কথাগুলো বলা হচ্ছে অভিভাষণগুলোতে। আমি যে কারণে বইটা নিয়ে এলাম, আপনারা মানে আগ্রহী হলে অবশ্যই বইটা দেখবেন আর কি। এখানে সমস্ত প্রবন্ধ, শিক্ষায় যতগুলো প্রবন্ধ প্রকাশিত হচ্ছে, সমস্ত প্রবন্ধ এখানে সংকলিত করা হয়েছে। তো হ্যাঁ, তো এত সচেতন ভাবে বলা হচ্ছে যে এর ফলে কি হবে? এর ফলে আসলে বাংলা ভাষার উন্নতি হবে। তার কারণ একটা ভাষার মধ্যে যত নতুন শব্দ আসতে থাকবে, সেই ভাষা তত সমৃদ্ধ হতে থাকবে। এবং এই যে শব্দগুলো, এই শব্দগুলো তো অনর্থক ভাবে আসছে না বা অন্য কোনো শব্দকে প্রতিস্থাপিত করে আসছে না। এই শব্দ আসছে একটা কমিউনিটি, একটা সম্প্রদায়, সেই সম্প্রদায় সেই শব্দে নিজের ভাব প্রকাশ করছে। ফলত যা ছিল লৌকিক, যা ছিল প্রতিদিনের ভাব প্রকাশের শব্দ বা ভাষা, সেইটাকে এবার সাহিত্যিক করে তোলা হচ্ছে। এইটা খুব গুরুত্বপূর্ণ। ফলত এইটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এটার জন্য তারা মনে করছে যে অনুবাদ খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে পারে। এবং অনুবাদের ফলেই আমরা দেখতে পাবো যে যে সাহিত্য কেবলমাত্র বটতলায় সীমাবদ্ধ ছিল, তা শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির পাঠ্য সাহিত্য হয়ে উঠছে। এবং বটতলা সাহিত্য নিয়েও পরবর্তীকালে সাহিত্যের ইতিহাসকারদের মধ্যে নানা রকম সমস্যা এবং দ্বিধা আমরা দেখেছি। যে অনেকেই বলেছেন যে এগুলো মুসলমানি সাহিত্য, কিন্তু সুকুমার সেন খুব স্পষ্টভাবে বলেছেন যে মুসলমানি সাহিত্য তো সবগুলোকে বলে দিলে হবে না এইভাবে। মুসলমানি সাহিত্য আমরা সেইগুলোকেই বলতে পারবো যার মধ্যে থিওলজি আছে,
যার মধ্যে ধর্মতত্ত্ব আছে, কিন্তু যে সাহিত্যকে সাহিত্যের ইতিহাসকাররা বা সাহিত্যের ক্লাসরুমে প্রত্যেকদিন পড়াতে গিয়ে মুসলমানি সাহিত্য বলা হচ্ছে, সেগুলো মুসলমানি সাহিত্য নয়, কারণ সেই সাহিত্যের পাঠক আপামর হিন্দু এবং মুসলমান। ফলত লায়লা মজনুর কাহিনী বা তুতিনামা বা সোনাভানের গল্প এই সমস্ত কিছুকে যদি মুসলমানি সাহিত্য বলে দেওয়া হয় তাহলে তা এক অনৈতিহাসিক কাজ হয়। তার কারণ হিন্দু ঘরের সন্তানরা ছোটবেলা থেকে ঠাকুমা দাদুর কাছ থেকে কিন্তু এই গল্পগুলো শুনে শুনে বড় হয়েছে, যেমন তারা রামায়ণ মহাভারতের গল্প শুনেছে তেমন এই গল্পগুলো শুনেছে। ফলত এই যে এবং এই যে আমাদের স্মৃতি, গল্প বলার ট্রেডিশন, এইগুলো থেকে ক্রমশ আমরা দূরে চলে এসেছি। এই কথাটা, এই বিষয়টা নিয়েও 1927 থেকে 1929-এর মধ্যে মুসলিম সাহিত্য সমাজ আলোচনা করছে, যে যেগুলো আমাদের একেবারে পরিবার থেকে যে গল্পগুলো আমরা শুনতাম, যে কথাগুলো আমরা শুনতাম, সেইগুলো থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। তাহলে কি করতে হবে? সেইগুলোর একটা ডকুমেন্টেশন দরকার। নজরুল ইসলাম যখন চট্টগ্রামের সভাপতির অভিভাষণ দিচ্ছেন, সেই অভিভাষণেও কিন্তু নজরুল ভীষণভাবে সচেতন ছিলেন আর্কাইভ করার পিছনে। নজরুল বলছেন যে সাহিত্য, যে ভাষা, যে কথা আমাদের হারিয়ে যাচ্ছে তার আর্কাইভ করাটা খুব দরকার। এবং নজরুল তো খুব সিধে সোজা এবং খুব খুব কাটা কাটা সরাসরি কথা বলতেন নজরুল। ফলত আমরা দেখব যে নজরুলের প্রবন্ধ পড়তে আমাদের একটা অস্বস্তি কাজ করে। দেখবেন যে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় অবধি আমরা শুধুমাত্র নজরুলের কবিতা পাঠ্য করি। আমরা নজরুলের গান তো গাওয়া হয়, সেইটা অন্য বিষয়, কিন্তু নজরুলের কবিতা পাঠ্য করি। নজরুলের প্রবন্ধ কোথাওই, কোনো বিশ্ববিদ্যালয়ে কোথাওই তেমন পড়ানো হয় না। তার কারণ মানে এটা কোনো সম্প্রদায়ের, কোনো ধর্মের লোকজনই এইটাই খুব একটা স্বাচ্ছন্দ্য অনুভব করে না বলে সামান্য নজরুল চর্চা করতে গিয়ে আমার এটা মনে হচ্ছে। কারণ ভয়ানক অস্বস্তি আছে, সে অস্বস্তি হিন্দুর জন্য আছে, সে অস্বস্তি মুসলমানের জন্য আছে। ভয়ানক অস্বস্তি আছে নজরুলের প্রবন্ধ পাঠে। তো নজরুল প্রত্যক্ষত একদম সরাসরি নজরুল বলছেন যে আমাদের এই আর্কাইভ শব্দটা উনি ব্যবহার করছেন না, কিন্তু যা বলছেন তার মানে হচ্ছে এটাই যে আমাদের যে সংস্কৃতি এবং সাংস্কৃতিক উপাদান হারিয়ে যাচ্ছে তার একটা আর্কাইভ করা দরকার। আর্কাইভ করা এই জন্য দরকার, ওই যে সাংস্কৃতিক উপাদান তার রসাস্বাদন করছে হিন্দু মুসলিম উভয়। এবং সুকুমার সেন ইসলামী গদ্য বইতের একেবারে ভূমিকার প্রথম পাতাতে সুকুমার সেন এই কথা বলছেন। পরবর্তীকালেও যখন সুকুমার সেন বলার পরেও যখন আমাদের যে এই মানে পপুলার একাডেমিক চর্চায়, ক্লাসরুমের ভেতরে বা পপুলার একাডেমিক চর্চায় এই ভাবনার পরিবর্তন ঘটলো না, আনিসুজ্জামান তখন একটা প্রবন্ধ দিচ্ছেন। সেই প্রবন্ধে আনিসুজ্জামান বলছেন যে এই যে বটতলার সাহিত্য বা বাংলায় মুসলমানি সাহিত্য বলে যে জনপ্রিয় সাহিত্যের ধারাকে চিহ্নিত করা হচ্ছে, এই পুরোটাকে আমি প্রত্যাখ্যান করছি। আমি তাকে বলতে চাই বহুভাষিক সাহিত্যের ঐতিহ্য। তার কারণ তার মধ্যে প্রবল ভাবে রয়েছে ফার্সি শব্দ, আরবি শব্দ, বাংলা শব্দ, এবং খুব সহজভাবে আছে, যে সহজতার সঙ্গে আমরা নজরুলের কবিতা পাঠ করি। ফলত বাঙালি একদিক থেকে সেটা মেনে নিয়েছে যে নজরুলের কবিতা বা নজরুলের গান যেভাবে তার রসাস্বাদন ঘটে, বাঙালি এই ভাষাকে মেনে নিয়েছে। এই যে বাঙালি এই ভাষাকে মেনে নেবে, ভবিষ্যতের বাঙালি এই ভাষাকে মেনে নেবে বা এইটা একটা সঠিক প্রকল্প, এইভাবে বাংলা ভাষার মধ্যে দিয়ে হিন্দু মুসলিম এই চিন্তাটা মাথা থেকে বের করে দিয়ে আসলে একটা অসাম্প্রদায়িক বাঙালি ভাষিক পরিচয় নির্মাণ করা সম্ভব, সেটা কিন্তু মুসলিম সাহিত্য সমাজে বুঝতে পেরেছিল। মুসলিম সাহিত্য সমাজে তা একবার প্রথম দিক থেকে কিন্তু তারা ওই জন্য ভাষা ব্যবহারের দিকে বিশেষভাবে সচেতন ছিল। আমার খুবই ইন্টারেস্টিং লাগছিল এই বিষয়টা দেখতে গিয়ে যে এই একই সময় আমরা জাতীয় সাহিত্যের কথা ভাবছি। এবার এই জাতীয় সাহিত্য, অনেকে জাতীয় সাহিত্যের কথা ভাবছেন। স্যার আশুতোষ মুখার্জি জাতীয় সাহিত্যের কথা ভাবছেন, যে জাতীয় সাহিত্যের মধ্যে কি তৈরি হচ্ছে না, একটা ভাষায় গোটা দেশকে ধারণ করা, বাংলা ভাষায় ভারতকে ধারণ করা, সেটা জাতীয় সাহিত্য। আবার রবীন্দ্রনাথ এক অর্থে জাতীয় সাহিত্যের কথা বলছেন নানা চিঠিতে ইত্যাদিতে, সেটা হচ্ছে বাংলার জাতীয় সাহিত্য, বাঙালির জাতীয় সাহিত্য। শরৎচন্দ্র জাতীয় সাহিত্যের কথা বলছেন, সেটাও বাংলার জাতীয় সাহিত্য, বাঙালির জাতীয় সাহিত্য। এবার দেখুন নজরুলের বিভিন্ন লেখালেখির মধ্যে দিয়ে এবং নজরুলের কবিতা লেখার মধ্যে দিয়ে, কবিতা লেখার মধ্যে দিয়ে তো একেবারে নীরবে নজরুল একটা স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন যে বাঙালির ভাষা কি হবে, বাংলার সাহিত্যের ভাষা কি হবে, এবং সেই ভাষা নিয়ে কোনো গোঁড়ামি থাকা উচিত নয়, এই স্টেটমেন্ট নজরুল দিয়ে যাচ্ছেন। নজরুলের কবিতা এবং গান নিয়ে কিন্তু মুসলিম সাহিত্য সমাজের শিক্ষা পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হচ্ছে। নজরুলও তার সঙ্গে যুক্ত ছিলেন, একবার প্রথম সারির নেতাদের মধ্যে না থাকলেও নজরুল সেখানে যুক্ত ছিলেন। তো সেইটা
তৈরি হচ্ছে। তো এই যে জাতীয় সাহিত্যের ভাবনা, যেটা মুসলিম সাহিত্য সমাজ ভাবছে, যেটা নজরুল ভাবছেন বা যেটা শরৎচন্দ্র ভাবছেন, এই ভাবনাগুলোর মধ্যে অদ্ভুত ঐক্য রয়েছে, কিন্তু এরা কেউই একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভাবছেন না। প্রত্যেকের মধ্যে যোগাযোগ রয়েছে, কোনো না কোনো ভাবে যোগাযোগ রয়েছে, কিন্তু একই রকম ভাবে এই ভাবনাটা ভাবছেন। এই ভাবনাগুলো সেই একেবারে উপনিবেশের শেষ মানে সাম্রাজ্যের শেষ পর্বে এসে সেইটা ছিল বড় ধাক্কা দেওয়া। যে কোনো সনাতনীপন্থী বা গোঁড়া ধর্মীয় নেতা যারা ধর্ম দিয়ে সমাজকে, সংস্কৃতিকে এবং সাহিত্যকে ব্যাখ্যা করতে চাইছিলেন, যেমন তাদেরকে ধাক্কা দেওয়া, ঠিক তেমন ভাবে ঔপনিবেশিক সংস্কৃতিকেও বারবার ধাক্কা দেওয়া। এবং এইটার জন্য তারা বাংলা সাহিত্যের ইতিহাস, মানে আমি খুব এইগুলো দেখতে দেখতে চমকে যাচ্ছিলাম যে সাহিত্যের ইতিহাসটা কিভাবে গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক প্রকল্প হয়ে উঠছে। তার কারণ দেখবো যে আমরা যারা সাহিত্যের ইতিহাস পড়েছি, বাংলা সাহিত্যের ইতিহাস একটু জানি, তারা জানবো যে একটা ডার্ক এজ বা অন্ধকার যুগের একটা কল্পনা করা হয় বাংলা সাহিত্যের ইতিহাসে, এবং সেটা ইংরেজি সাহিত্যের ঘরানায় লিখতে গিয়ে ওটা করা হয়েছে। এরকম বলা হয় যে ব্রিটিশ লিটারেচারে একটা ডার্ক এজ আছে, ওই জন্য বাংলাতেও আছে। আমার বড় মনে হয় যে ব্যাপারটা খুব একটা ইনোসেন্ট নয়, অতটাও ইনোসেন্ট নয় যে ইউরোপীয় মডেল, লিটারি হিস্ট্রি মডেল ফলো করতে গিয়ে বাংলা এটা করে ফেললাম আমরা, এমনটাও নয়। তার কারণ হচ্ছে ওইটা কেউ একটু সচেতনভাবে দেখলে দেখবেন যে ডার্ক এজটাকে যে বসিয়ে দেওয়া হলো, এর মধ্যে দিয়ে যেটা করা হলো, বৌদ্ধদের ওপর ব্রাহ্মণ্যতন্ত্রের যে অত্যাচার, সেই অত্যাচারের ইতিহাসটাকে নীরব করে দেওয়া গেল, দিয়ে এবার এই যে মুসলিম শাসকের প্রবেশ ঘটবে, তার ফলেই যে আসলে বাংলা সাহিত্য ধ্বংস হয়ে গেল বা সংস্কৃতি সামাজিক জীবন ধ্বংস হয়ে গেল, এইটা প্রতিষ্ঠিত করা যায়। কিন্তু রাখাল দাস বন্দ্যোপাধ্যায় যখন বাংলার ইতিহাস লিখছেন, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে এই বিষয়গুলোকে অস্বীকার করছেন। কিন্তু আমাদের যে একাডেমিক রাজনীতি আর কি, বিদ্যায়তনিক চর্চার রাজনীতি, সেই রাজনীতির মধ্যে বারবার আমরা এই কথাগুলো বলতে থেকেছি। আমরা যেই এই কথাগুলো বলতে থেকেছি, ফলত মানুষও এই কথাগুলো এইভাবে বিশ্বাস করতে থেকেছে এবং কেউই গভীরভাবে দেখেনি। ফলত বাংলায় এবং হিন্দু মুসলিম এই দুটো কমিউনিটির অবস্থান নিয়ে আমরা এত বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়েছি যে বৌদ্ধদের কি হলো এটা আর খুব একটা ভাবিনি। ফলত আমরা বিপুল বৌদ্ধ সাহিত্যকেও আমরা হারিয়েছি এবং খুব সহজ কিছু প্রশ্ন আমরা করিনি, কিভাবে এবং কেন বৌদ্ধ সহজিয়াদের সাহিত্যের মাইগ্রেশন ঘটছে, একটা জায়গা থেকে আর একটা জায়গায় তারা চলে যাচ্ছে, তাদের কোনো রাজনৈতিক অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল কিনা, সেই তথ্যগুলো কিন্তু ইতিহাসের পাতায় খুব নীরবভাবে থেকে গেছে। আমাদের সামাজিক বা রাজনৈতিক জীবনের মধ্যে তার খুব একটা প্রভাব পড়েনি। ফলত ডার্ক এজের যে এই যে একটা লিটারারি হিস্ট্রি, এই ডার্ক এজের যে একটা রাজনীতি, এইটা খুব একটা ইনোসেন্ট রাজনীতি ছিল না। সেই জন্য আমরা দেখব যে যখন মুসলিম সাহিত্য সমাজ বা সেই সময়ের ইন্টেলেকচুয়ালরা বা পরবর্তীকালে, কারণ মুসলিম সাহিত্য সমাজ যে কনসার্ন নিয়ে তৈরি হয়েছিল, যে সমস্যার কথা ভেবে তৈরি হয়েছিল, সেই সমস্যাগুলো থেকে তো আমরা আজও মুক্তি পাইনি। কারণ এবং মুসলিম সাহিত্য সমাজের যে খুব জনপরিসরে খুব বেশি গ্রহণযোগ্যতা ছিল এমনও নয়। ঢাকার সেই সময়ের একেবারে এত বড় বড় ইন্টেলেকচুয়ালরা তাতে যুক্ত ছিলেন। সব থেকে বড় কথা, কাজী আব্দুল ওদুদের মতো লোক, তিনি এত সক্রিয় সদস্য ছিলেন। কিন্তু এই তো 10 বছরের বেশি থাকলো না, এবং 5টা বা 6টা সংখ্যা শিখার প্রকাশিত হয়েছে, তার বেশি সংখ্যা প্রকাশিত হলো না। ফলত জনমানুষে যে মুসলিম সাহিত্য সমাজ খুব বেশি প্রভাব বিস্তার করতে পেরেছিল এরকম নয়। কিন্তু মুসলিম সাহিত্য সমাজের সঙ্গে যে ইন্টেলেকচুয়ালরা যুক্ত ছিলেন, তারা ব্যক্তিগতভাবে ইন্টেলেকচুয়াল হিসেবে বাংলায় বিশেষ নাম তাদের হয়েছে, কিন্তু সাংগঠনিকভাবে তাদের যে রাজনৈতিক প্রকল্প, সেই রাজনৈতিক প্রকল্প খুব একটা এগোয়নি বলেই হচ্ছে 7-8 বছর আগে আনিসুজ্জামানকে আবার বলতে হচ্ছে যে এই মুসলমানি সাহিত্য নয়, এটা বহুভাষিক সাহিত্য বা মুসলমানি সাহিত্য এবং এই রস সাহিত্যের মধ্যে পার্থক্য আছে। সুকুমার সেন বারবার বলছেন, বলার পরেও জনপরিসরে সেইগুলো নিয়ে আলোচনা হচ্ছে না, বা এই ধরনের নানাবিধ সমস্যা মানে এখনো তৈরি হচ্ছে। তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য মুসলিম সাহিত্য সমাজের ইন্টেলেকচুয়ালরা সাহিত্যের ইতিহাস এবং বাংলা ভাষার ইতিহাসকে নিবিড়ভাবে চর্চা করা এবং তার নবনির্মাণ করা, এইটার বিষয়ে বিশেষভাবে তারা যত্নশীল হয়েছিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ। যে কারণে আমরা দেখবো যে হোসেন শাহ যখন মাদ্রাসা তৈরি করছেন, সেই মাদ্রাসার উপরে হযরতের বাণী লেখা হচ্ছে যে জ্ঞান চর্চার জন্য যদি তোমাকে চীন দেশে যেতে হয়, তাহলে তুমি চীন দেশেও যাবে, ফলত জ্ঞান চর্চাকে তোমাকে সবসময় গুরুত্ব দিতে হবে।
আমরা দেখব যে আমাদের সাহিত্যের ইতিহাসের কিছু একদেশদর্শিতা আছে। এই শিখা প্রকাশিত হওয়ার কয়েক বছর আগে কল্লোল প্রকাশিত হচ্ছে এবং কল্লোলকে কেন্দ্র করে আমরা সাহিত্যের একটা যুগকে চিহ্নিত করি, কিন্তু শিখার গুরুত্বটা সেই সময়ের হিন্দু মুসলিম কেউই নিশ্চয়ই তেমনভাবে গ্রহণ করেনি বা মুসলিম সাহিত্য সমাজকে গ্রহণ করেনি, নাহলে মুসলিম সাহিত্য সমাজ এরকম চট করে ধ্বংস হয়ে যেত না, বন্ধ হয়ে যেত না। এবং তাদের যে প্রকল্প অসাম্প্রদায়িক ভাবে ভাষা নির্মাণ, বাঙালির একটা অসাম্প্রদায়িক আইডেন্টিটি তৈরি করার যে প্রকল্প, সেইটা খুব বেশি গৃহীত হয়েছে বলে মনে হয়নি, যে কারণে এই সমস্যাগুলো বারবার হতে থাকে। তো হ্যাঁ, তো সেই জন্য এই সমস্যাগুলো বারবার হতে থেকেছে। এবং আমরা দেখব যে এই যে শিখা পত্রিকা, সে পত্রিকাটা একটা আন্দোলন তো তৈরি করলো, জনমানসে একটা আন্দোলন তৈরি করলো। এবং বুলবুল আহমেদ বলছেন যে এটা রেনেসার মতো ছিল, কিন্তু শুধু শিখা বা মুসলিম সাহিত্য সমাজ রেনেসার মতো ছিল না, আরো অনেক পত্র পত্রিকা ইত্যাদি সেইটা দিয়ে মুসলিম সমাজের রেনেসার কথা হতে পারে। যেমন ভাবে মতুয়া জাগরণ, মতুয়া ধর্ম আন্দোলনের মধ্যে দিয়ে রমশূদ্ররা তাদের রেনেসার কথা বলেন, সেগুলো অন্য বিতর্কের বিষয়। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, শিখা একটা ইন্টেলেকচুয়াল ইন্টারভেনশন তো বটে, খুব গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল ইন্টারভেনশন। শিখায় প্রকাশিত প্রবন্ধগুলো পড়লে বোঝা যায় যে কিভাবে সেই সময় সমাজ সংস্কৃতি রাজনীতিকে দেখা হচ্ছে এবং ভবিষ্যৎ বাঙালিকে কল্পনা করা হচ্ছে। কিন্তু আমরা সাহিত্যের ইতিহাসে শিখার এই গুরুত্বটা কোথাও স্বীকার করলাম না, আমরা কোথাও মনে করলাম না যে শিখাকে কেন্দ্র করে যে সাহিত্যের একটা, সাহিত্য না হলেও মনন চর্চার একটা বিকল্প ধারা তৈরি হয়ে যাচ্ছে, এইটাকে খুব একটা চিহ্নিত করা গেল না। ফলত সমস্যাগুলো ওই জায়গা থেকে গেল। আমার মনে হয় সেই জন্য আমাদের সবাইকে একসাথে বসে, মানে একটু আমাদের ডিসিপ্লিনগুলোর মধ্যেও যোগাযোগ বাড়াতে হবে, মানুষের মধ্যেও যোগাযোগ বাড়াতে হবে, এবং সবাইকে একসাথে বসে সাহিত্যের এই ইতিহাসগুলোকে অনুসন্ধান করা দরকার। না হলে আমাদের চেতনার যে এক একটা রেখা, এক একটা লাইন আমাদের ইতিহাসের মধ্যে, সেগুলোর মধ্যে এমন অচেনা দূরত্ব থেকে যাচ্ছে যে ইতিহাসকে বোঝার পথটাই খুব গোলমালের হয়ে যাচ্ছে। মানে এইটা যে সময় দাঁড়িয়ে আমি আমার সাহিত্যের ইতিহাস কল্লোল বা প্রগতি পত্রিকা দিয়ে কল্পনা করছি, সেই সময় দাঁড়িয়ে যে শিক্ষা দিয়েও কল্পনা করা যায়, এইটা বোঝার জন্য আমাকে, মানে আমার বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়ার পর 8 বছর লেগে গেল। তো আমি বলছি যে এইটা হচ্ছে আমাদের সমস্যার বিষয়। আমি এইখানে শেষ করছি, ধন্যবাদ। ডক্টর মৃন্ময় প্রামাণিককে অনেক ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তার নানা ধরনের বিশ্লেষণ তত্ত্বমূল দিয়ে এবং একটি বলতে পারি যে অপর ইতিহাস নির্মাণের মতো করে তিনি বলেছেন যে কথাগুলি উঠে এসেছে। আমি জাস্ট একটি মিনিটে সেগুলোর একটি বিবরণী তৈরি করে দিচ্ছি। মূল প্রশ্ন হচ্ছে যে বিতর্কটি উঠে আসছে, যে প্রতর্ক উঠে আসছে সাহিত্য, এবং সেখানে মুসলিম সাহিত্য সমাজ এবং শিক্ষা পত্রিকা একটি বিরাট সদর্থক ভূমিকা গ্রহণ করে। কেননা কি হবে বাঙালি মুসলমানের জাতিগত পরিচয় এবং সাহিত্যের রূপরেখা, সেইটা নিয়ে তারা সেই সময়টা বিরাট বড় একটা প্রগতিশীল কথাটি যদি বলা যায় সেই ভূমিকা রাখে। এবং সেখানে মনন চর্চার একটি বিকল্প ধারা, যার সঙ্গে সমাজের মধ্যকারও নানাবিধ বিতর্কের জায়গা রয়েছে। যেমন নজরুল এখানে চট্টগ্রাম অধিবেশনের অভিবাসনের জায়গা রাখছেন। সেখানে আমরা দেখতে পাই তৎকালীন যে বাঙালি মুসলমান সমাজ, সেখানে জাতীয় সাহিত্যের যে ধারণা, সেখানে বাঙালি জাতির যে ধারণা, তার সঙ্গে কিভাবে নানা ধরনের যোগাযোগ এবং বিতর্ক তৈরিও করছে। তো সেই বিরাট বড় একটা আলোচনার জায়গা খুলে দিচ্ছেন মৃন্ময় এখানে, এবং বলছেন যে আসলে সাহিত্যকে এবং কোন সাহিত্য পত্রিকার যে গুরুত্ব এবং অবদান, তাকে শুধু সাহিত্যের ক্ষেত্রে সীমাবদ্ধ রাখলে চলবে না। আসলে তার একটা বড় বৃহত্তর পরিপ্রেক্ষিত আছে। কখনো সেটা নেশন নির্মাণ, কখনো সেটা জাতিসত্তা নির্মাণ, কখনো সেটা বৃহত্তর আঞ্চলিক এবং জাতীয় রাজনীতির সঙ্গে তার যোগাযোগ। এবং সেই জায়গা থেকে দেখতে গেলে মুসলিম সাহিত্য সমাজকে মৃন্ময় যেভাবে দেখেছেন, সেটার সঙ্গে অন্যান্য যে জাতিগত পরিচয়ের সম্পর্ক, প্রথমত আমরা তো এক ধরনের হিন্দু, যেটাকে হেজিমনিক আগ্রাসনবাদী একটি জাতি পরিচয়ের ধারণা, উনি এখানেই আলোচনাটা সীমাবদ্ধ রাখেননি। উনি আরো সম্ভাবনা দেখাতে চেয়েছেন, যেখানে তথাকথিত নিম্নবর্ণ দলিত জাতি পরিচয় এবং তার সঙ্গে তাদের যে জাতীয় সাহিত্যের যে ধারণা, সেগুলো উঠে এসেছে। এবং সেখানে এই কলটি দিয়ে, এই আহ্বানটি দিয়ে আলোচনা শেষ হয়েছে
যে আমাদের এবার ভাবতে হবে, যেটা হয়তো শিক্ষা পত্রিকা এবং মুসলিম সাহিত্য সমাজ ভেবে এসেছে, বাঙালি মুসলমান জাতি পরিচয় নির্মাণ এবং সাহিত্যের অসাম্প্রদায়িক সাহিত্য নির্মাণের প্রসঙ্গে, যে আসলে একটি জনপরিসরে নানা স্তর থাকে। হয়তো এই কলটা আমাদের নিতে হবে যে এবার সেই নানা পরিসরের সঙ্গে যোগাযোগ এবং কথোপকথন কিভাবে সম্ভব, যা শুধু প্রতিষ্ঠানের মধ্যে এক ধরনের বিদ্যায়তনী পরিসরে তো আমাদের ইন্টারভেনশন করতেই হবে, কিন্তু আমরা আরো নানান রকম ভাবে কিভাবে এটিকে একটি আন্দোলনের রূপ দিতে পারি। অনেক ধন্যবাদ মৃন্ময়কে, এবং আমরা তার কাছে আমাদের অনেক আশা, কেননা তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলার। তো এই কথাটি বলে আমি এই আলোচনা শেষ করছি। অনেক ধন্যবাদ। আমি একদিনই বলে নিই যে আপনার বলাটাই তোমরা বলে যাচ্ছে যে নতুন একটি ভাষা তৈরি করতে যাচ্ছে। আমি যে বাঙালি মুসলমান, যখন আমি আমার গায়ের ভাষা দিয়ে গল্প লিখি, এই গল্প যখন সমালোচনা করে সমালোচক, তখন উনি ছিঁড়ে ফেলে দেন, বলেন এগুলো ভাষা হতে পারে না। হ্যাঁ, উনি শব্দগুলোর মানে বোঝেন না বলে সম্পূর্ণভাবে একজন বাঙালি হিন্দু তিনি তাকে প্রতিষ্ঠা করেন, এবং আরেকজনকে তার যে আঞ্চলিক ভাষায় যে লেখা যায় এবং সে যে অপরিচিত এটা না স্বীকার করে গল্পকে ছুঁড়ে ফেলে দিয়ে বলে যে এটা লেখা হলো না। ঠিক তেমনি বাংলা ভাষায় নজরুল যে কথা বলেছেন এবং আপনি যেভাবে তুলে ধরলেন, আমি লিখতে গিয়ে দেখলাম যে বাংলা ভাষায় শান্তির ভেতর সুন্দর আছে নিয়ে আই। শান্তি কাকে বলে সেটা কিন্তু আমরা জানি না। আমার মা বলতেন ছোটবেলায়, শান্তি কোন জায়গা, কি দারুণ ভাবে বলছেন যে আমার মাই ব্যাখ্যা করেছেন যে শান্তি জানো না, ঘরের যে কোণে 24 ঘন্টা সন্ধ্যা দিতে থাকে। আগের দিনে এখন মাটির ঘরগুলো ভেঙে গেল, এটা তো সাহিত্য আসতেই পারে যে শান্তির ভেতর সুন্দর আছে নিয়ে সময় বুবু সপিয়ে পুরা দিয়ে ভাগ বেছে নাকি সুপ্তি সামনে দিয়ে খাবো। আচ্ছা বলো, তুমি বললো এরকম করে কাঁদলে কি ঘরে দইব আসবে না? আচ্ছা দই মানে যদি সে না বোঝে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন। আচ্ছা, আমাদের আলোচনা পর্ব চলতেই থাকবে, এরপরে আমাদের লাঞ্চ আছে। তো এখানে ছোট্ট একটা ভোট অফ থ্যাঙ্কস আমাদের নর্মালি দিতেই হয়, আর সেটা দিয়ে অলরেডি বলে দিয়েছে যে মৃন্ময়দা খুব সেলিব্রেটেড স্কলার এবং আমাদের অনেক স্মৃতি আছে মৃন্ময়দার সাথে, অনেক সময় আমরা কাটিয়েছি। তো মৃন্ময়দাকে অসংখ্য ধন্যবাদ যে এইটুকু সময় দিয়েছে দেশের পক্ষ থেকে। মৃন্ময়দা এবং ঈপ্সিতাদিকেও অসংখ্য ধন্যবাদ যে এই যে আলোচনা হয়েছে, আশা করি এইগুলো একটা টেকওয়ে, আমরা এগুলোকে আরো পরিসরে আলোচনা করব বিভিন্ন সময় এবং বিভিন্ন পরিপ্রেক্ষিতে। এবং ঈপ্সিতাদিও কিন্তু কম সেলিব্রেটেড স্কলার নয় কিন্তু। অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা লাঞ্চের দিকে যাব। লাঞ্চটা সামনেই ক্যাফেটেরিয়া আছে, লাঞ্চ আমাদের রেডি আছে। আপনারা সবাই আসুন এবং লাঞ্চ করে আমাদের পরবর্তী সেশন আবার আমরা শুরু করব। ধন্যবাদ।